রিটায়ারমেন্টের আগে, ঠিক আগে এবং রিটায়ারমেন্টের সময় কিভাবে আপনার প্ল্যান করবে, রিটায়ারমেন্ট করছেন, পেনশন নেই বা পেনশন আছে, পেনশন না থাকলে কিভাবে করবেন, পেনশন থাকলে কিভাবে করবেন, সেই সম্বন্ধে এই জিনিসগুলো করলে আপনাকে অতি অবশ্যই কেউ আটকাতে পারবে না এবং আপনি স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবেন। যখন রিটায়ারমেন্ট করছেন না, প্রথম পয়েন্ট, কাউকে ধার দেবেন না। কারণ আপনি যখন রিটায়ার করছেন সবাই জানতে পারবে আপনি প্রচুর টাকা পাবেন। এটা মানুষের হিউম্যান সাইকোলজি, আমার না, প্রত্যেকেরই, যে ওর কাছে অনেক টাকা আছে, রিটায়ার করছে মনে। যাদের অবস্থা বা অনেক একসঙ্গে মানুষ থাকে সেই সময়, আমার কিছু ধার দাও ধার দাও, ভুল করেছেন, আপনাকে পস্তাতে হবে। ধার আর শোধ হবে কিনা সন্দেহ আছে, বাট এক্সেপশনাল তো আছেই, সেটা আপনি জেনে বুঝে করবেন। 2 নম্বর, রিটায়ারমেন্টের সময় অনেককে দেখেছি বাড়ি বা জমি কেনার চিন্তা করেন। বাড়ি বা জমি কেনার চিন্তা করতে পারেন, কি পারপাসে করছেন সেটা আপনাকে ভালো করে ক্লিয়ার হতে হবে, আপনি পারপাসটা কি। যদি বলেন বাড়ি কিনে আমি ইন্টারেস্ট থেকে আমার পেনশন তৈরি করব, তাহলে কিন্তু জেনে বুঝে করবেন। যে টাকাটা ইনভেস্ট করবেন আর যে টাকাটা ভাড়া পাবেন, তাদের সামঞ্জস্য কত এবং লং টার্মে বাড়িটার ভ্যালু কত, আর যে টাকাটা থাকতো তার কত ভ্যালু। কেন বলছি, জমি যদি কেনেন, জমি যখন রিটায়ার করবেন সেই জমি নিয়ে আপনি কি করবেন সেটাকেও প্ল্যান করতে হবে। কারণ জমি কিনে ভবিষ্যতে বিক্রি করব, সেগুলোরও ভালো করে প্ল্যান করতে হয়। কারণ আমার আপনার অবর্তমানে বয়সকালে যদি আমার পরিবার সব কিছু উদ্ধার না করতে, টাকা আটকে যাবে। সো রিটায়ারমেন্টের সময় যতটা ফ্রি থেকে টাকা মানে লিগেসি বিল্ড করতে পারবেন বা টাকার গ্রোথ আনতে পারবেন, সেটা মনে হয় অনেক ভালো। আর যদি আপনি ব্যবসা করতে পারেন জমি কেনা বেচার, তাহলে অতি অবশ্যই ভালো ব্যবসা এটা। কারণ আপনি কিনবেন, আমি বেচবেন। সো ব্যবসার সাবস্টিটিউট কিছু হয় না, যদি আপনি জানেন, বোঝেন এবং করতে পারেন। 3 নম্বর, যত ধরনের ইনভেস্টমেন্ট আপনার আছে বা সেভিংস আছে, একটা লিস্ট বানাবেন। একদম খুব ভালো করে পরিষ্কার করে লিস্ট বানাবেন বা ডিজিটাইজেশন করে নেবেন। কারণ আপনার অবর্তমানে আপনার পরিবার মানে স্ত্রী, ছেলে, মেয়ে, যে কেউ যদি না জানে আপনার কি আছে, তাহলে কিন্তু আপনার গচ্ছিত টাকা অনেক সময় হাওয়া হয়ে যাবে। মানে জানেন না তো, ব্যাংকেই পড়ে থাকবে, না ইন্স্যুরেন্সে পড়ে থাকবে, না পোস্ট অফিসে পড়ে থাকবে, না যেখানে ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ড, ইকুইটি। কারণ অনেকে দেখা যায় না আজকাল, আমার বাবা না এই সময় শেয়ার কিনে ফেলে রেখেছিল, একটা কাগজ ফেলে পেয়েছি, সেই সময় জানিস তো 5,000 টাকা দিয়ে বাবা শেয়ার কিনেছিল, আজকে তার ভ্যালু 1 কোটি হয়ে গেছে। এগুলো কিন্তু আমি শুনেছি। কেউ বলছে না 5,000 টাকা কমে গেছিল, একদম জলে পড়ে গেছে, জিরো হয়ে গেছে, বলছে 1 কোটি হয়ে গেছে। তার মানে শেয়ার মার্কেটে লং রানে পয়সা দেয়, ভুলে গেছে তো, ভুলে যেতে হয়। ইনভেস্টমেন্ট মিউচুয়াল ইকুইটিতে করে ভুলে যেতে হয়, এটা তার জ্বলন্ত উদাহরণ। সো আপনি যদি ঠিকঠাক করে আপনার সেভিংস বা ইনভেস্টমেন্ট যেখানে আছে তার লিস্ট না করে, হতে পারে আপনার সন্তানরা বা পরিবার যদি না জানে, তামাদি মানে বরবাদ হয়ে কেউ জানবে না, পড়ে থাকবে। 4 নম্বর, সব জায়গায় নমিনি ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। যাকে আপনি নমিনি করতে চান কোনো ডিসপিউটের মধ্যে রাখবেন না। প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে নেবেন যাতে পরিবারের মধ্যে কোনো বিবাদ সৃষ্টি না হয়, তাহলে আপনিও শান্তিতে থাকতে পারবেন। 5 নম্বর, জমি বাড়ি কখনো আগে ভাগে সন্তানদের নামে লিখে দেবেন না। কেন বলছি, দেখছেন তো কি হচ্ছে, বৃদ্ধাশ্রম কিভাবে গজিয়ে উঠছে, দেখেছেন তো। যদি কোনো কারণে লিখতেও হয় সম্পত্তি সন্তানদের নামে, লিখবেন যে কোনো সময় যদি আমার দেখাশোনা না হয় তাহলে আমি সম্পত্তি নিয়ে নেব, সেটার জন্য লেখা থাকে ক্লজটা। আপনি আবার ফিরিয়ে নিতে পারবেন, সেই ক্লজটা লিখে রাখবেন, তাহলে আপনাদের জন্যেই অতি অবশ্যই মঙ্গল। 6 নম্বর, খুব ইম্পর্টেন্ট, রিটায়ারমেন্টের আগে হেলথ ইন্স্যুরেন্স অতি অবশ্যই করে নেবেন। অনেকের কোনো যে কোম্পানিতে চাকরি করছে, বিশেষ করে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে, তার সিজিএইচএস যে আছে সেটা কন্টিনিউ থাকে, বাট যাদের নেই, রিটায়ারমেন্টের পরে পেনশন মানে হেলথ ইন্স্যুরেন্সের ফেসিলিটি, অতি অবশ্যই রিটায়ারমেন্টের আগে থেকেই হেলথ ইন্স্যুরেন্স করে নেবেন। কারণ বয়স বাড়লে শরীর খারাপ করবেই, তখন কিন্তু জমানো টাকা বেরিয়ে যাবে। যদি আপনি না জানেন, না বোঝেন, অতি অবশ্যই পরামর্শ নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না। 7 নম্বর, পেনশন নেবেন। পেনশন নেওয়ার জন্যে অনেককে দেখেছি এক জায়গায় টাকা সব ব্লক করে দেয়, সারা জীবনের জন্যে গভর্নমেন্ট সিকিউরিটির জায়গাগুলো পেনশনের টাকাগুলো ইনভেস্ট করে দেয়। কেউ করে এনপিএস,
কেউ এলআইসি পেনশন পলিসি, টাকা কি হবে? পেনশন তো পাচ্ছেন। ইনফ্লেশন নামক রাক্ষসটা যখন আপনাকে 7% 8% যেই পেনশন দিচ্ছে, তারপর যখন খরচ বাড়ছে, পেনশন তো ফিক্সড, আপনি আর কিছু করতে পারবেন না। সারা জীবন আপনার এই পেনশনের টাকা ব্লক হয়ে গেল। এটা একসময় ঠিক ছিল, কিন্তু যুগের তালে তালে জেনারেশন যেমন চেঞ্জ হচ্ছে, ইনভেস্টমেন্টের প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। আপনারা জানুন, বুঝুন, দিয়ে পেনশনের জন্যে টাকা ইনভেস্ট করুন। 8 নম্বর, ইন্স্যুরেন্স এজেন্ট বা ব্যাংকের মাধ্যমে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফর রিটায়ারমেন্ট প্লিজ করবেন না। কারণ ব্যাংক তাদের প্রোডাক্টগুলি আপনাকে বেচে দেবে, আর ইন্স্যুরেন্স এজেন্টরা এলআইসি বেচে দেবে। কারণ যুগের তালে তালে এখন অনেক ছেলে, হয়তো আমি একসময় ইন্স্যুরেন্সে ছিলাম, কিন্তু আমি যখন বুঝেছি এগুলো এই সারা জীবন মানুষের ইনফ্লেশন নামক রাক্ষসটা বিট হবে না, আমি 2013 থেকে ওই ইন্স্যুরেন্স কোম্পানির ধারে কাছে যাই না, চাকরি ছেড়ে বেরিয়ে আসার পর। আপনারা জানুন, বুঝুন, ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কাছে যান, নট ব্যাংক, নট ইন্স্যুরেন্স এজেন্ট। আপনাকে অতি অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেবেন। আর এখানে যখন যাবেন, 9 নম্বর, কারোর কাছে পরামর্শ নেওয়ার আগে নিজেকে জানতে হবে, বুঝতে হবে কোনটা আপনার জন্য ভালো হবে। তারপর সে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফর গোলও হতে পারে, অ্যান্ড রিটায়ারমেন্ট প্ল্যানিংও হতে পারে। যেটাই বুঝবেন সেটা নিজে আগে জানুন, বুঝুন। আমাদের মতো লোককে একদম বলে দিলেন এটা করে দিন, দেখি করলেন, জানলে না করবেন না। কেন, আমার কাছে যারা আসে আমি দেখেছি এগুলো। আপনারা তো বিশ্বাস করেন না, অনেকে তো মাস্টারমশাই যে ভিডিওটা দিয়েছি অনেক রকম নোংরা কমেন্টস করেছেন। তারা কি সমাজের সভ্য লোক? আগে আসুন, দেখুন, তার তো ভিডিও, আপনার অ্যাড্রেস চান, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করুন, তার স্কুল দেখে আসুন। যারা আমাকে প্রশ্ন করে কমেন্টস করেছেন তাদেরকে স্কুলের নাম অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তার আগে দেখে আসুন। আর উনি বলেছেন প্রথমে কম, এখন অনেক বেশি, গড়ে 5,000। মানেটা ভালো করে ভিডিওগুলো শুনুন। একটা বয়স্ক মানুষকে অযথা কমেন্ট করে দিচ্ছেন নিজেদের স্বার্থে, ঠিক না। কারণ আমার সামনে এসে কথাগুলো বলুন, আপনাকে একটা অক্ষর ধরে দেখিয়ে দেবো ওনার ইনভেস্টমেন্ট। কারণ আপনাদের কাছে গ্রেফসার সাওয়ার, এলআইসি করুন। আর যারা এলআইসির এজেন্ট কমেন্টস করছেন তারা এলআইসি বেচুন। দিন ঘনিয়ে আসছে, লোকে অ্যাওয়ার হচ্ছে, সেই জন্য আপনাদের ভয় এত কিছু কমেন্টস করছেন। এই যে বললাম, জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না, ইন্স্যুরেন্স এজেন্ট, না ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আর আমার কাজ হচ্ছে বাঙালিকে আগে জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করবেন। 10 নম্বর, চেষ্টা করবেন আস্তে আস্তে সমস্ত ইনভেস্টমেন্ট ডিজিটাল করার দিকে। এই যে মডার্ন ইনভেস্টমেন্ট আমরা বলি, যে তথাকথিত যুগের তালে তালে, যখন আপনি ধরুন না, কেন বলছি, যে আগে ইন্স্যুরেন্স বলুন, ইনভেস্টমেন্ট বলুন, তার সাবস্টিটিউট কিছু ছিল না রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য। কারণ আজকে সরকার পেনশন তুলে দিচ্ছে, তাহলে আপনাকেও সঠিকভাবে পেনশন পরিকল্পনা করতে হবে, যেটা আপনার ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করতে পারবেন। কারণ আগে কি করতেন আপনারা, ফোন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করতে, তো তারপর বোতাম টিপে টিপে, তারপর দেখুন আজকের ঢুকে মোবাইল ফোন, স্মার্টফোন কোথায় এগিয়ে যাচ্ছে। সেমনি ইনভেস্টমেন্ট সেভিংস প্যাটার্নও আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়েছে যুগের তালে তালে। আগে কি আপনারা এই মানে অনলাইনে শেয়ারের ইনভেস্টমেন্ট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট জানতেন? দেখুন যুগের তালে তালে চেঞ্জ হচ্ছে, আপনাদের ইনভেস্টমেন্ট হ্যাবিটও বা সেভিংস হ্যাবিটও চেঞ্জ করুন। 11 নম্বর, গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছে মিউচুয়াল ফান্ডের নামক যে ইনভেস্টমেন্টগুলো আছে, বা ইকুইটি নামক যে ইনভেস্টমেন্টগুলো আছে, বলছে 1,25,000 পর্যন্ত ছাড়, তারপর যেখানেই যাবে 12 যত বেশি হবে 12.5% বছরে ট্যাক্স দিতে হবে, যখন তুলবেন, তার আগে নয়। এই যে ভুল ভ্রান্তি, না তুললে ট্যাক্স লাগবে না, আর যখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করবে সব টাকা তো একবারে তুলবেন না, সেই জন্য ট্যাক্স হারভেস্টিং কীভাবে করতে হয়, যারা এই প্ল্যানিংগুলো ভালো করে তাদের পরামর্শ নিন এবং জানুন, তাহলে আপনার জন্যই মঙ্গল। কারণ গভর্নমেন্ট কেন, যেখানে দেখবেন গভর্নমেন্টে বেশি মানুষ ঢুকছে, গভর্নমেন্ট সেখানেই ট্যাক্স চাপাচ্ছে, তার মানে এটা এখন কারেন্ট ইনস্ট্রুমেন্ট। গভর্নমেন্ট তো আপনাকে এলআইসিতেও ট্যাক্স বেনিফিট দিচ্ছে, আপনাকে এনপিএসও ট্যাক্স বেনিফিট দিচ্ছে, আপনাকে পিপিএফও ট্যাক্স বেনিফিট দিচ্ছে, আর একটাতে দিচ্ছে মিউচুয়াল ফান্ডেও ট্যাক্স বেনিফিট দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন, আপনারা জানেন মিউচুয়াল ফান্ড বলছে সাবজেক্ট টু মার্কেট ইয়েস। আপনি একটা এলআইসি যখন করেন 20 বছর 30 বছর, পিপিএফ করেন 15 বছর, তারপর রিনিউ করেন, পেনশন পলিসিও সারা জীবন, তেমনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা ওরকম করুন না। দেখুন গভর্নমেন্ট তো এমনি করছে না, যারা তার বেনিফিট নিতে পারবে তাদের লাভ, যারা নিতে পারবে না তাহলে ওই 6 থেকে 8% ইনস্ট্রুমেন্টে তারা রেখে দিন, তাদের ব্যাপার।
বাট গভর্নমেন্ট তো আপনাকে ট্যাক্স বেনিফিট দিচ্ছে, সব রকমের ইনস্ট্রুমেন্ট রেখে দিচ্ছে। একটা পেনশন পলিসি বা একটা এলআইসি যখন করছেন 30 বছর রেখে দিচ্ছেন, আর একটা মিউচুয়াল ফান্ড করলে আর ইকুইটি করলে প্রতিদিন দেখছেন এই করে গেল পড়ে গেল, না জানার জন্য, না বোঝার জন্য। জানুন, বুঝুন, দিয়ে করুন, কোনোদিন ঠকবেন না। সো ট্যাক্স হারভেস্টিং একটা খুব ইম্পর্টেন্ট টুল ইনভেস্টমেন্টে, জানলে বুঝলে আপনিও এগিয়ে যাবেন। 12 নম্বর, রিটায়ারমেন্টে যখন করবেন না, ইগোকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন। অনেকেই চেয়ারের বলে বলিয়ান থাকেন, তারপর সমাজ বাড়ি যখন ফিরে আসে না, যে আমাকে কেউ ভ্যালু দিচ্ছে না, এটা কিন্তু ঘটে। সো ওই ইগোটাকে ছুঁড়ে ফেলে যেদিন কাজ ছেড়েছেন সেদিন আমি এবং সাধারণ মানুষের মতো মিশে যান, তাহলে আপনার মঙ্গল। এবার চাকরি জীবনের বাধাধারা রুটিন থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে নতুন সিস্টেমকেও অ্যাডাপ্ট করতে হয়, কারণ আপনি তো বসে যাচ্ছেন। যদি কোনো জায়গায় এনগেজ হতে পারেন সব থেকে ভালো। সো নতুন সিস্টেমকে অ্যাডাপ্ট করতে শিখুন, নাহলে কিন্তু কষ্ট। নিজেকে এনগেজ রেখে দেওয়ার ব্যবস্থা করুন, একা সময় কাটাতে যেন না হয়, তাহলে বোরিং লাগবে। যদি কারো ভালো লাগে নিশ্চয়ই করবে, অনেকে বই পড়তে ভালোবাসে, অনেকে গার্ডেনিং করতে ভালোবাসে, যার যেটা ভালো লাগে এনগেজ রাখুন। কারোর সোশ্যাল ওয়ার্ক করতে লাগে, প্রত্যেকে ভালো লাগে, যেটা করুন। যাদের টাকার দরকার রিটায়ারমেন্টের পরও, তারা ফাইন্যান্সিয়াল কোনো কাজে এনগেজ থাকুন, যেখান থেকে আপনার অর্থ আসবে, বা চাকরির এক্সটেনশন অনেক জায়গায় হয়, সেটাকে দেখুন। যতই আপনার শরীর দেয় আপনি অতি অবশ্যই করবেন। 15 নম্বর, পরিবারের সাথে বন্ধুর মতো মিশুন, কারণ যুগ চেঞ্জ হচ্ছে, আপনাকেও চেঞ্জ হতে হবে। কারণ যুগের তালে তালে অনেক চেঞ্জ হয়েছে, আপনাকে সেই চেঞ্জের মতো যদি না যান, আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন, ডিপ্রেশনে ভুগবেন, যে আমাকে কেউ মানছে না, আমার কথা কেউ শুনছে না। 16 নম্বর, ফুড হ্যাবিট যেমন অফিস টাইমে করতেন ধরে রাখবেন, মেনটেন করবেন। শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, যে টাইমে খেতেন, যে টাইমে টিফিন করতেন, চেষ্টা করবেন সেই টাইমটাকে মেনটেন করতে, তাতে আপনার শরীর ভালো থাকবে। 17 নম্বর, সন্তানদের স্বাধীনতা দিন এবং শেখান ভালো মন্দ। যদি তারা শোনে ভালো, নাহলে আস্তে আস্তে রিটায়ারমেন্টের পর দূরে থাকার চেষ্টা করুন। এগুলো আপনাদের জন্য মঙ্গল হবে। সমস্ত পয়েন্টগুলো বললাম। লাস্ট পয়েন্ট, ধার করে জিনিস কিনবেন না, মানে ডেট ট্র্যাপে পড়বেন না। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বাঙালিদের মধ্যে অতি অবশ্যই এই জিনিসটাকে শেয়ার করবেন, কারণ বাঙালিরা সেই মানধাত্তার আমলের সেভিং হ্যাবিট থেকে বেরোতে পারছে না। কারণ যদি জানে বোঝে, বাঙালিরাও পয়সা বানাতে পারবে। আমি আমার লাস্ট যে সেমিনারটা হলো তার একটা ভিডিও ক্লিপিংস দিচ্ছি, দেখুন কত মানুষ অ্যাওয়ার হচ্ছে। আপনারা কমেন্টস বক্সে জানান আপনারা এটা জানতে চান কিনা, এনপিএস ভালো না পেনশন পলিসি ইন্স্যুরেন্সের ভালো, না মিউচুয়াল ফান্ডের পেনশন ভালো, কোনটা ভালো জানার জন্য যদি জানতে চান অতি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমরা অতি অবশ্যই ওই নিয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।